বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 15ই মার্চ, রোজ শনিবার। আজকে আমি আপনাদের সাথে খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কিছু অনুরোধের স্টক নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। এছাড়াও যারা প্রতিনিয়ত আমার আলোচনা শোনেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে লিখে জানাবেন, আমি সেটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। এছাড়াও যারা আজকে প্রথমবারের মতো আমাকে শুনছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন, আমি সেটি নিয়ে কথা বলবো। তো প্রথমেই আমি আজকের যে আপনাদের অনুরোধের যে স্টকটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। প্রথমেই যে স্টকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কনফিডেন্স সিমেন্ট। এই স্টকটি নিয়ে আপনারা আমার কাছে জানতে চেয়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে। আমরা কনফিডেন্স সিমেন্টের যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এখানে স্টকটির ইয়ারলি হাই ছিল 89 টাকা 70 পয়সা, সেখান থেকে স্টকটি একেবারে 52 সপ্তাহের যে লো সেটি ছিল 43 টাকা 10 পয়সা। স্টকটি 2024-এ 10% সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং তার রেকর্ড ডেট পরবর্তী সময়ে স্টকটি আমরা একটা প্রাইস অ্যাকশন মুভমেন্ট দেখেছিলাম, বাট পরবর্তীতে স্টকটি কিন্তু তার যে ভলিউম, তার যে প্রাইস সেটি কিন্তু ধরে রাখতে পারেনি এবং সেক্টরাইজ যে মুভমেন্ট, সেই মুভমেন্ট না থাকার কারণে শেয়ারটি কিন্তু আর তার যে পূর্বের যে প্রাইস অ্যাকশন সেটি আর করতে পারেনি। স্টকটির পাবলিক হোল্ডিং 2,80,00,000 শেয়ার। তো তার যে সেকেন্ড কোয়ার্টার ইপিএস সেটি ভালো আসেনি এবছরের। তো শেয়ারটির ন্যাব যেটি সেটি কিন্তু অসাধারণ, ইপিএস খুবই ভালো, পি রেশিও খুব সেফটি পি রেশিও। এখানে স্টকটির খুব সংক্ষিপ্ত পরিসরে আমি যেটি দেখতে পাচ্ছি যে স্টকটি একটি সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাবে এবং এই 51 টাকা 20 পয়সা বর্তমান যে প্রাইস অ্যাকশন 51 টাকা 60 পয়সা এবং এই 51 টাকা 20 পয়সা যে সাপোর্টটি রয়েছে, এই সাপোর্টটি যদি স্টকটি ভেঙে ফেলে তাহলে কিন্তু স্টকটি আরো ডাউন ট্রেন্ডে যাবে। তো এখন দেখতে হবে স্টকটির যে ভলিউম, সেই ভলিউমটা যদি গ্যাদার করতে পারে, ভলিউমটা যদি বৃদ্ধি পায় তাহলে আমরা স্টকটিকে একটা আবার ছোট মুভমেন্টে দেখতে পাবো। বাট যদি ভলিউম গেইন করতে না পারে তাহলে কিন্তু স্টকটি এই 52 টাকা থেকে 54 টাকা এই লেভেলে স্টকটি ঘোরাফেরা করবে এবং 51 টাকা 20 পয়সার যে সাপোর্টটি রয়েছে এই সাপোর্টটি যদি ভেঙে ফেলে তাহলে স্টকটি 47 টাকা 60 পয়সা থেকে 48 টাকা 90 পয়সা এই লেভেলে একটি সাপোর্ট রয়েছে, সেই সাপোর্টে অবস্থান করবে। সুতরাং আমরা যারা স্টকটিতে হোল্ড করছি তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই স্টকটির ভলিউমটা গেইন করতে পারে কিনা সেদিকে লক্ষ্য রাখবেন এবং স্টকটির যে সাপোর্ট এবং ব্রেকআউট পজিশন যেটি বললাম সেটি ভাঙতে পারে কিনা। একই সঙ্গে স্টকটি এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে হিস্টোগ্রামের বার, এমএসিডি এবং মুভিং অ্যাভারেজ অনুযায়ী। তো শেয়ারটি যদি ভলিউম গেইন করে তাহলে স্টকটি আমরা পরবর্তীতে একটা প্রাইস অ্যাকশনে দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত কনফিডেন্স সিমেন্ট নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে টেক্সটাইল সেক্টরের ইটিএল, এই স্টকটি নিয়ে চ্যানেলে এক ভাই জানতে চেয়েছেন। আমি ভাইয়ের এই অনুরোধের স্টকটি নিয়ে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করি। ইটিএল জানেন যে স্টকটি ইয়ারলি লো ছিল 8 টাকা 20 পয়সা। সেখান থেকে স্টকটি কিন্তু একটা প্রাইস অ্যাকশন হয়েছে এবং সেই প্রাইস অ্যাকশনে একটা প্রফিট টেকিং হয়েছিল। আপনারা জানেন যে এইখানে আমরা স্টকটির হাই দেখেছিলাম 11 টাকা 30 পয়সা এবং সেখান থেকে একটা ভালো কারেকশন জোন আমরা দেখেছি স্টকটি এবং সেখান থেকে স্টকটি আবারও আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, বাট ভলিউমটা না থাকার কারণে এবং সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট, সেই মুভমেন্টের সাথে ইটিএল তাল মেলাতে পারেনি, যার ফলশ্রুতিতে শেয়ারটি এখন আর সেই আগের মুভমেন্টটা ধরে রাখতে পারেনি। আসলে মুভমেন্টটা ধরে না রাখাটাই আমি বলবো যে এখানে একটু মূল কারণ যেটি সেটি হচ্ছে যে শেয়ারটি তো 8 টাকা থেকে যখন এই হাই ক্রিয়েট করে 11 টাকা 30 পয়সা, এইখানে আসার পরে শেয়ারটির আরএসআই পাশাপাশি যে ভলিউম, সেখানে ভলিউমটা অনেকটা আনইউজুয়াল ভলিউম ছিল, ভলিউমটা ঠিকমতো করতে পারেনি। ছোট ছোট ভলিউম দিয়ে কিন্তু সে প্রাইসটাকে আপ ট্রেন্ডে নিয়েছে। তো যারা প্রফিটে ছিল তারা স্টকটি থেকে বের হয়ে গিয়েছে বা যারা 8 টাকা এই লেভেলে বাই ছিল তারাও এখান থেকে বের হয়ে নতুন করে আর স্টকটিতে তারা এন্ট্রিতে যায়নি। তার ফলে স্টকটির কিন্তু ভলিউম সেই আগের মতো আর ধরে রাখতে পারেনি। তো ভলিউমটা যদি আবারও গেইন হয় এবং সেক্টর ওয়াইজ যেহেতু টেক্সটাইল সেক্টরের মুভমেন্ট আমরা দেখতে পাই এবং সবসময়ই বলবো যে
টপ গেনার লিস্টে প্রথম দিকে আমরা টেক্সটাইল সেক্টরকে পাচ্ছি। সুতরাং ছোট ছোট স্টকের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা যখনই চলে আসবে তখনই কিন্তু ইটিএল আবারও ভালো করবে। তবে এই জায়গাতে স্টকটি কিন্তু ভালো একটা সাপোর্ট ধরে রেখেছে এবং এই সাপোর্টটাকে যদি ধরে রাখতে পারে তাহলে আমরা প্রত্যাশা করি এই যে সাপোর্ট অর্থাৎ 10 টাকার এই সাপোর্টটি যদি সে ধরে রাখতে পারে তাহলে কিন্তু স্টকটি আবারও মুভমেন্টে যাবে। তো আগামী দিনে দেখতে হবে যে স্টকটি তার এই 10 টাকার যে শক্ত সাপোর্ট, এই সাপোর্টটাকে রেসপেক্ট করে কিনা। যদি রেসপেক্ট করে তাহলে খুবই ভালো, আর না হলে কিন্তু আবারও 9 টাকা 60 পয়সা এই লেভেলে স্টকটি যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে অবশ্যই স্টকটিকে 11 টাকা 30 পয়সার যে ব্যারিয়ার, সেটিকে অবশ্যই সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে, তাহলে আমরা স্টকটিকে নতুন একটা প্রাইস অ্যাকশনে দেখতে পাবো। মুভিং অ্যাভারেজ, হিস্টোগ্রামের বার, এমএসিডি অনুযায়ী শেয়ারটি এখন সেল সিগন্যালে রয়েছে। এরপরে এআইএল, এই স্টকটি নিয়ে আলোচিত সমালোচিত এই স্টক নিয়ে আমার কাছে অনেক প্রশ্ন। এই স্টকটির একটা মুভমেন্ট আপনারা দেখেছিলেন যে এআইএল এর, সেই মুভমেন্টে অনেকে আবারও নতুন করে এন্ট্রিতে গিয়েছিল। তো স্টকটির আসলে কি কারণে এই ধরনের প্রাইস ফল হচ্ছে সেটি যদি আমি আপনাদেরকে একটু বলি, সেটি হচ্ছে শেয়ারটির এবার 10% স্টক ডিভিডেন্ড দিয়েছিল ক্যাশ ডিভিডেন্ডের পাশাপাশি, যার কারণে শেয়ার সংখ্যা বেড়ে যায়। স্টকটির এই ধরনের একটা ফল হয়েছে প্রাইস অ্যাকশনে। তো এটি আমি বলবো যে তার যে পূর্বে যে সাপোর্ট, আমি এর আগেও এই স্টকটি নিয়ে কথা বলেছিলাম। রিসেন্ট টাইমে আমি দুইবার এই স্টকটি নিয়ে কথা বলেছি। আমি বলেছিলাম যে এটি 67 টাকা থেকে 66 টাকা এই লেভেলে আসার একটি সম্ভাবনা রয়েছে এবং যদি এই সাপোর্টটাকে রেসপেক্ট না করে তাহলে কিন্তু তার যে ইয়ারলি লো 52 সপ্তাহে সেইখানে আসলে স্টকটি নিয়ে অবাক হওয়ার কিছু থাকবে না। তো আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন স্টকটি কিন্তু খুব তার যে 52 সপ্তাহের লো সেইখানে কাছাকাছি অবস্থান করছে। স্টকটির সেকেন্ড কোয়ার্টার ইপিএস, ন্যাব বলি, তারপরে আপনার ডিভিডেন্ড সংক্রান্ত যে হিস্ট্রিগুলো রয়েছে সবই ভালো। বাট এখন স্টকটিতে যারা এন্ট্রি নিতে চাচ্ছেন, আমি বলবো যে স্টকটিতে এন্ট্রি জোন এই 52 সপ্তাহের যে লোটি রয়েছে সেটি আপনাদেরকে বুঝে শুনে দেখতে হবে যে এখানে স্টকটি তার যে সাপোর্ট, সেই সাপোর্টটিকে রেসপেক্ট করে কিনা। যদি রেসপেক্ট না করে তাহলে কিন্তু স্টকটি আরও বেশি ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে 58 টাকা থেকে 60 টাকা এই লেভেলে স্টকটি এসে আবারও মুভমেন্টে আসবে। তবে এখানে দু একটি হয়তো আমরা গ্রিন ক্যান্ডেল দেখতে পাবো, যেহেতু শেয়ারটি তার ভলিউমটা ধরে রেখেছে এবং সেক্টরাইজ মুভমেন্ট আছে। সুতরাং বুঝে শুনে যারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট, রেজিস্ট্যান্স ভালো বুঝেন তারা এই ধরনের স্টকে এখন এই মুহূর্তে এন্ট্রি নেবেন। সুতরাং যারা নতুন বা এই ধরনের কোনো জ্ঞান বা এই ধরনের সাপোর্ট, রেজিস্ট্যান্স, এমএসিডি, মুভিং অ্যাভারেজ সম্পর্কে ধারণা নেই, তারা এই ধরনের স্টক থেকে এখন একটু দূরে থাকেন। স্টকটির পাবলিক হোল্ডিং 2 কোটি হয়ে গিয়েছে। সুতরাং আমি বলবো যে স্টকটি আরও একটু কারেকশন জোনে 63 টাকার যে লেভেলে রয়েছে সেখানে আসার একটি সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূলত আলিফ ইন্ডাস্ট্রিজ নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। তো শেয়ারটি আপনাদেরকে নজরে রাখতে হবে। যদি সাপোর্টটাকে না ভাঙে তাহলে আমরা শেয়ারটিকে আবারও 70 টাকার আশেপাশে, এবং সেটি যদি সাকসেসফুল ব্রেকআউট হয় তাহলে 72 টাকা থেকে 74 টাকা এই লেভেলে স্টকটি আমরা আবার দেখতে পাবো। এরপরে অ্যাডভেন্ট ফার্মা, এই স্টকটি নিয়ে আপনাদের অনেক জানার আগ্রহ রয়েছে। আমরা একটু অ্যাডভেন্ট নিয়ে দেখি অ্যাডভেন্টের কি অবস্থা। অ্যাডভেন্ট ফার্মাসিউটিক্যাল সেক্টরে একটি স্টক। এদিন আমরা মার্কেট পজিটিভ যখন ছিল তখন স্টকটি প্রাইস অ্যাকশন করে ডে হাই যেটি ক্রিয়েট করেছিল 16 টাকা 50 পয়সা। শেয়ারটি একটু বলি, গত দিনের যে হাই রয়েছে সেই হাইয়ের নিচে ক্লোজ করছে। একই সঙ্গে ভলিউমটা কিন্তু বেশি পায়নি। স্টকটির পাবলিক হোল্ডিং প্রায় 5 কোটি 30 লক্ষর মতো শেয়ার রয়েছে। এই মুহূর্তে জেড ক্যাটাগরি যে স্টকগুলো পারফর্ম করছে তার মধ্যে আমরা অ্যাডভেন্ট ফার্মাকে দেখিনি। অ্যাডভেন্ট ফার্মা অনেকদিন ধরেই অনেকটা রেস্ট টাইপের অবস্থাতে রয়েছে। তো এটির যদি গেইন হতে হয়, যদি প্রাইস অ্যাকশন করতে হয় তাহলে স্টকটির ভলিউমটা গেইন করতে হবে। বাট এই মুহূর্তে শেয়ারটি যেহেতু সেল সিনারিওতে রয়েছে, সুতরাং এই স্টকটি একটা সাপোর্টকে রেসপেক্ট করে মাঝে মাঝে দু একটি গ্রিন ক্যান্ডেল দিয়ে এই 16 টাকা 30 পয়সা থেকে বা 16 টাকা থেকে 17 টাকা এই লেভেলে একটা ঘোরাফেরা করবে এবং শেয়ারটি
ভলিউমটা গেইন করা খুবই জরুরি। আপনি দেখতে পাচ্ছেন যে শেয়ারটি যখন ভলিউমটা পায় তখনই কিন্তু ১ টাকা ১.৫ টাকার একটা গ্যাপ দিয়েছে। যদিও স্টকটির ইয়ারলি ৫২ সপ্তাহের হাই ছিল ৩৩ টাকা ২০ পয়সা, বাট রিসেন্ট টাইমে কিন্তু অন্যান্য স্টকের মতো ৮-৯ টাকায় ক্যাটাগরি চেঞ্জ হলেও এই স্টকটি কিন্তু সেখানে যায়নি। ১৩ টাকা বা ১৪ টাকা ছিল স্টকটি। সুতরাং এই স্টকটি ১৭ টাকায় ১৬ টাকা থেকে ১৭ টাকা এই লেভেলে ঘোরাফেরা করবে, বাট ভলিউমটা গেইন হলে স্টকটি আরো ভালো প্রাইস অ্যাকশনের সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে অ্যাডভেন্ট ফার্মা নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে পেপার প্রসেস, আমরা এই স্টকটি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। পেপার প্রসেসের আপনারা জানেন যে স্টকটির বর্তমান যে নাম সেটি চেঞ্জ করে এখন পিএলসি যুক্ত হয়েছে এই স্টকটিতে। এটি এ ক্যাটাগরির একটি স্টক। বর্তমানে স্টকটির পাবলিক হোল্ডিং খুবই কম, ১,৩৬,০০,০০০ শেয়ার রয়েছে। শেয়ারটি সেকেন্ড কোয়ার্টার ইপিএস খারাপ আসছিল। আপনারা জানেন যে লো পেইড স্টকগুলো প্রাইস অ্যাকশনের আগে আমরা মাঝে কিছুদিন দেখেছিলাম, এখন একটু আবারও একটু ডাউনে বলবো না, বাট প্রাইস অ্যাকশনটা সেভাবে হচ্ছে না। অল্প কিছু স্টকে আমরা এই লো পেইডের প্রাইস অ্যাকশন দেখছি। তো প্রেফার প্রসেসের যেটি বলবো যে স্টকটি ৯৫ টাকা উপরে একটা ক্লোজ দিতে হবে। তো সেটি যদি করতে পারে তাহলে শেয়ারটির জন্য খুবই ভালো হবে। যদিও যে প্রাইস ডাউন ট্রেন্ড বা ডিক্লাইন হচ্ছে প্রাইস যেগুলো সেটি কিন্তু খুব বেশি না। তো এখানে দু একটি যে ধরনের স্টক, লো পেইড স্টক, আপনারা জানেন যে মুভমেন্টে গেলে ৩-৪-৫ টাকা একদিনেই বেড়ে যায়। সুতরাং এই ডাউন ট্রেন্ডটা আমি মনে করি যে বিনিয়োগকারীদের চিন্তা করার খুব বেশি কারণ নেই। এটি এর আগেও বলেছিলাম যে ৯১ টাকা ৮০ পয়সা থেকে ৯১ টাকা ৬০ পয়সা বা ৫০ পয়সা এই লেভেলটা হচ্ছে শেয়ারটির ভালো একটা সাপোর্ট, এবং বর্তমান যে সাপোর্টটি রয়েছে এটিও যথেষ্ট পরিমাণের ভালো একটি সাপোর্টে অবস্থান করছে। এই সাপোর্ট থেকে আশা করি শেয়ারটি ঘুরে যাবে, আর যদি স্টকটি না ঘোরে তাহলে এই যে ৯১ টাকা ৮০ পয়সা বা ৯১ টাকা ৯০ টাকায় ৩০ পয়সা এই লেভেলে এসে শেয়ারটি কিন্তু আবারও ঘুরে যাবে। সুতরাং এই মুহূর্তে যেহেতু শেয়ারটি সেল সিনারি রয়েছে, সুতরাং এই জায়গায় শেয়ারটি সাইডওয়েজ মুভমেন্ট নিলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না, বাট ব্রেকআউট যদি করে শেয়ারটি এই ৯৫-৯৬ টাকা, ৯৬ বলবো না, এখানে ৯৭ টাকায় রাইট একজ্যাক্ট পয়েন্ট ৯৭ টাকার উপরে যদি ক্লোজ দিয়ে দেয় তাহলে কিন্তু শেয়ারটি আবারও রান করবে। সুতরাং যাদের কাছে আছে আমি বলি যে এখনো শেয়ারটিতে তেমন কোনো খারাপ অবস্থান আমরা দেখতে পাচ্ছি না। শেয়ারটি যে কোনো মুহূর্তেই সেক্টরাইজ মুভমেন্টে আপনারা দেখেছেন বিপিএমএল কিন্তু খুব ভালো করেছে। সুতরাং মনসপুল, প্রেফার প্রসেস এই ধরনের স্টকগুলো কিন্তু বাড়লে খুব দ্রুত প্রাইস অ্যাকশন হয়ে যাবে। এরপরে ইন্ট্রাকো স্টকটি নিয়ে খুব জানার আগ্রহ রয়েছে আপনাদের। আমি একটু ইন্ট্রাকো নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে ইন্ট্রাকো প্রাইস, যে প্রাইসটা সেটি কিন্তু আমরা দেখেছিলাম তার ক্যাটাগরি চেঞ্জ হওয়ার পরে। আমার কয়েকটি আলোচনার মাধ্যমে আমি ক্যাটাগরি চেঞ্জের বিষয়ে আপনাদেরকে বলেছিলাম। ইন্ট্রাকো থ্রি আপ ট্রেন্ড একটা ক্যান্ডেলে গিয়ে এখানে যে ক্যান্ডেলটি করেছিলাম আমি বলেছিলাম যে এটি একটা ডাউন ট্রেন্ড ক্যান্ডেল। তো সেই ডাউন ট্রেন্ড ক্যান্ডেলে স্টকটি এই মুহূর্তে একটা সাপোর্ট জোনের কাছাকাছি অবস্থান করছে। যদিও এখানে এই সাপোর্টটাকে খুব বেশি সাস্টেনেবল সাপোর্ট আমার কাছে মনে হচ্ছে না। এখান থেকে স্টকটি আরো ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে ৭০ পয়সা এই লেভেলে আসার একটা সম্ভাবনা আছে। ২১ টাকা এই লেভেলে স্টকটি আসবে এবং তার ভলিউমটা গেইন করতে হবে, কারণ স্টকটিতে এই মুহূর্তে আমার কাছে, আমি যদি ভুল না করি বা মুভমেন্ট যদি বলি, সেক্ষেত্রে এই স্টকটির যে মুভমেন্ট হবে সেটি এই ২২ টাকা ৬০ পয়সা থেকে ২১ টাকা থেকে ২২ টাকা ৬০ পয়সা বা ৮০ পয়সা এই লেভেলে স্টকটি একটা মুভমেন্টের মধ্যে থাকবে। যেহেতু শেয়ারটিতে আমরা সেল সিগন্যাল দেখতে পাচ্ছি, তো স্টকটির ভলিউমটা গেইন করতে হবে। আর সাপোর্ট লেভেল যেটি আমি বলবো যে ২১ টাকা এই লেভেলে যদি কেউ স্টকটিতে এন্ট্রি নিতে চান তো স্টকটিতে এন্ট্রি নেবেন, এবং সেক্ষেত্রে আপনার ২০ টাকা ৫০ পয়সা এই লেভেলে স্টকটি আসার সর্বশেষ গন্তব্য রয়েছে, এবং এখান থেকে স্টকটি আবারও ঘুরে মুভমেন্টে যাবে। তো ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে আমরা অবশ্যই ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডকে অবশ্যই প্রাইস অ্যাকশনে দেখব। শেয়ারটি সেকেন্ড কোয়ার্টার ইপিএস ভালো এসেছে, সুতরাং আমি বলবো যে একটু সময় দিলে স্টকটি ভালো করবে। এরপরে এলএইচবি লাফার্স বাংলা নিয়ে একটু কথা বলি। লাফার্স বাংলা হোলসিমের কি অবস্থা দেখতে পাচ্ছেন যে স্টকটি ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি 19% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে লাফার্স হোলসিম বাংলাদেশ।
এখন স্টকটি একটা ডাউন ট্রেন্ড 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। স্টকটির আরো একটু ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা রয়েছে, আসবে। এখানে আমার যদি প্রাথমিকভাবে বলি 48 টাকার এই লেভেলে তো স্টকটি আসার চরম সম্ভাবনা থাকবে, এবং এখান থেকে স্টকটি তার যে 47 টাকা 50 পয়সা ইয়ারলি লো, এই লোটাতে যদি সাপোর্ট করে তাহলে খুবই ভালো হবে, না হলে 45 টাকা এই লেভেলে স্টকটি আসার সম্ভাবনা রয়েছে। বাট স্টকটি আপনারা জানেন যে এপ্রিলের 9 তারিখে তার যে রেকর্ড ডেট রয়েছে, তো রেকর্ড ডেটের আমরা ছোট ছোট দু একটি মুভমেন্ট স্টকটিকে পাবো, বাট সেই মুভমেন্টে যদি কেউ এন্ট্রি নিতে চান তাহলে আমি বলবো সেক্ষেত্রে আপনার প্রফিট টেকিং জোন যেটি সেটা 47-48 এই লেভেল থেকেই হবে। কারণ স্টকটি তার যে ইয়ারলি লো এখানে টাচ করার সম্ভাবনা রয়েছে, এবং এখানে তার যে সাপোর্ট, এই সাপোর্টটাকে রেসপেক্ট না করলে 45 টাকা এই লেভেলে স্টকটি আসবে। সুতরাং আমি বলবো যে লাফার্স বাংলা হোলসিমে এই মুহূর্তে এন্ট্রি না নিয়ে তার যে ইয়ারলি লো রয়েছে সেই লোটাকে ভেঙে ফেলবে, এবং সেই সাপোর্টটাকে ভেঙে যখন ডাউন ট্রেন্ডে যাবে তখন আপনি এন্ট্রি নিলে শেয়ারটিতে প্রফিট পাবেন। আর স্টকটিতে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে। তো এই হচ্ছে লাফার্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে ইউনিক হোটেল, এটি নিয়ে আপনারা একটু জানতে চাচ্ছেন, আমরা একটু ইউনিক নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। ইউনিক হোটেল একটা ভালো সম্ভাবনাময় স্টক নিঃসন্দেহে, কিন্তু স্টকটির প্রাইস অ্যাকশনটা সেভাবে হচ্ছে না, এটা রহস্যময় একটা অবস্থা দিয়ে যাচ্ছে। এখানে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে। সেকেন্ড কোয়ার্টার ইপিএস ভালো এসেছে, ক্যাশ ডিভিডেন্ড হিস্টোরি অসাধারণ, ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো, ইপিএস ভালো, বাট সেক্টর যে ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টরে যে স্টকগুলো রয়েছে সেই সেক্টরের কোনো স্টকে আমরা সেভাবে পারফর্ম করতে দেখিনি। তো এখানে স্টকটি একটু সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে। পূর্বের যে লোটি অর্থাৎ 41 টাকা 90 পয়সা, স্টকটি সেখানে সাপোর্ট নিতে পারে কিনা একটা দেখতে হবে। যদি সাপোর্ট নিতে পারে তাহলে খুবই ভালো, আর যদি না নিতে পারে তাহলে কিন্তু স্টকটি আরো ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্টকটি আমি বলবো যে যাদের কাছে আছে বেশি দামে তারা হয়তো এখান থেকে এক্সিট নিয়ে নিয়েছেন, আর যারা এই মুহূর্তে এন্ট্রি নিতে চাচ্ছেন আমি বলবো মার্কেট পজিশন যেহেতু ভালো হচ্ছে সেহেতু আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে তার 41 টাকা 90 পয়সা এই সাপোর্টটাকে সে রেসপেক্ট করে কিনা। তবে আমার কাছে যেটি খুব স্পষ্ট মনে হচ্ছে যে এটি তার যে ইয়ারলি লো এখানে টাচ করবে, এবং টাচ করে যদি শেয়ারটি ভলিউম সহ মুভমেন্টে যায় তাহলে এন্ট্রি নেবেন, আর না হলে আবারও শেয়ারটি ডাউন ট্রেন্ডে আসবে, সেই ডাউন ট্রেন্ডে এসে এন্ট্রি নিলে আপনার জন্য ভালো হবে। আর প্রফিট টেকিং জোন যেটি সেটি আমি বলবো যে এই মুহূর্তে এই স্টকটির প্রফিট টেকিং জোন হবে 43 টাকা 70 পয়সা, এবং সেটা যদি সাকসেসফুল ব্রেকআউট করে তাহলে 44 টাকা 50 পয়সা এই লেভেলে স্টকটি একটা যাওয়ার সম্ভাবনা তৈরি করবে। তো এই হচ্ছে ইউনিক হোটেল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে সাপোর্টিল এই স্টকটি নিয়ে কথা বলবো। আমি আবারও আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, যারা প্রথমবারের মতো আমার আলোচনা শুনছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন। সাপোর্টিল নিয়ে সামিট অ্যালায়েন্স পোর্ট এই স্টকটি নিয়ে খুব বেশি বলার কিছু নেই। স্টকটি ক্যাশ ডিভিডেন্ড হিস্টোরি খুবই ভালো, পি রেশিও যথেষ্ট ভালো, ইপিএস ভালো, সেকেন্ড কোয়ার্টার ইপিএস ভালো, বাট স্টকটির এই মুহূর্তে যেটি আমি বলবো যে শেয়ারটি ভলিউমটা গেইন করতে পারছে না। ভলিউমটা যেহেতু পাবলিক হোল্ডিং অনেক বেশি 5 কোটির উপরে শেয়ার, সেক্ষেত্রে এই শেয়ারটির ভলিউমটা গেইন করতে হবে, এবং এই ভলিউমটা গেইন করে যদি শেয়ারটি 23 টাকার উপরে ক্লোজ দিতে পারে তাহলে শেয়ারটি আমরা একটা প্রাইস মুভমেন্টে পাবো। তো এখন দেখতে হবে যে শেয়ারটি সেই জায়গাতে যেতে পারে কিনা। এর আগেও শেয়ারটি অনেক ডাউন ট্রেন্ডে এসেছিল, সেখান থেকে শেয়ারটি ঘুরে গিয়েছে এবং আবারও হাই ক্রিয়েট করেছে। তবে এখন এই স্টকটি 21 টাকা 60 পয়সা, এই সাপোর্টটাকে আশা করি শেয়ারটি রেসপেক্ট করবে, এবং এই রেসপেক্ট করে শেয়ারটি আবারও তার যে মুভমেন্ট সেই মুভমেন্টে ফিরে আসবে। আর শেয়ারটির এই মুহূর্তে যে এই মানে সেল সিগন্যাল, সেই সেল সিগন্যালটা আপনাদেরকে লক্ষ্য রেখে অবশ্যই শেয়ারটিতে এন্ট্রি নিতে হবে। এরপরে রূপালী লাইফ এই স্টকটি নিয়ে কথা বলবো। রূপালী লাইফ
নিয়ে একটু দেখি রূপালী লাইফের কি অবস্থা। রূপালী লাইফ অনেক ভালো একটা স্টক। আপনারা জানেন যে শেয়ার বাজারের এই স্টকটি রূপালী লাইফ যেটি বলি যে অনেক ভালো প্রাইস অ্যাকশনে ছিল এক সময়, সেখান থেকে ডাউন ট্রেন্ডে এখন স্টকটির জন্য একটা কন্টিনিউ ম্যাটার হয়ে গিয়েছে। সবসময় একটা ডাউন ট্রেন্ড স্টকটির জন্য আমরা দেখতে পাই। স্টকটি এখন এই মুহূর্তে আমি যদি বলি যে 90 টাকা এই লেভেলটা শেয়ারটির একটা আসার সম্ভাবনা রয়েছে, এবং এই 90 টাকার 91 টাকার বা 90 টাকার এই সাপোর্টটাকে যদি রেসপেক্ট করে তাহলে খুবই ভালো, না হলে তার যে ইয়ারলি লো সেখানে টাচ করবে। তো স্টকটি দেখতে হবে যে তার ইয়ারলি লোকে রেসপেক্ট করে কিনা। যদি করে আলহামদুলিল্লাহ, না করলে স্টকটি থেকে আমি বলবো যে বের হয়ে যাওয়ার জন্য। আর যদি কেউ নতুন করে এন্ট্রি নিতে চান তাহলে তার যে এই 90 টাকা 20 পয়সা লোটি রয়েছে সেই সাপোর্টটাকে দেখবেন। সাপোর্টকে যদি রেসপেক্ট করে তাহলে ভালো, না হলে স্টকটি আবারও 87 টাকা এই লেভেলে আসার সম্ভাবনা রয়েছে। বাট আমরা যেটি বলবো যে সেক্টর ওয়াইজ আমরা লাইফ সেক্টরকে মাঝে মাঝে মুভমেন্টে দেখি। এই ধরনের স্টকের পাবলিক হোল্ডিং খুবই কম, মাত্র 1,48,00,000 শেয়ার। সুতরাং যে কোনো গেম যদি হয় তাহলে কিন্তু এই ধরনের স্টকগুলোর ডাউন ট্রেন্ড থেকে হয়ে যায়। তো আপনাদের যাদের কাছে রয়েছে আপনারা সবকিছু বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন, এবং প্রফিট বা প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে অবশ্যই 98 টাকা থেকে 98 টাকার উপরে ক্লোজ দিতে হবে। সেই ক্লোজটা যদি দিতে পারে তাহলে আমরা 104 টাকা এই লেভেলে রূপালী লাইফকে দেখব। সবকিছু মিলে এই মুহূর্তে রূপালী লাইফ, মুভিং এভারেজ, হিস্টোগ্রামের বার, এমএসিডি তিনটি সিগন্যালেই আমরা শেয়ারটির সেল সিগন্যাল দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে মূলত রূপালী লাইফ নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। একই সঙ্গে আপনাদেরকে আবারও বিনীতভাবে অনুরোধ করব, যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা লিখে জানালেও আমি সেটি আপনাদেরকে বলবো। আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।